নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজশ্রী। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। অসম রাজ্যের জাতীয় সঙ্গীত পরিবেশন করে ষষ্ঠদশ অসম বিধানসভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। অসম রাজ্যের জাতীয় সঙ্গীত পরিবেশন করে ষষ্ঠদশ অসম বিধানসভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। পরবর্তীতে নবনির্বাচিত বিধায়করা শপথ গ্রহণ করেন। বরাক উপত্যকার নবনির্বাচিত 13 জন বিধায়করা আনুষ্ঠানিক শপথ গ্রহণ করে নিজস্ব ভাষায় প্রত্যেকে শপথ নেন। শপথ গ্রহণ কার্যক্রম পরিচালনা করেন প্রোটেম স্পিকার চন্দ্রমোহন পাটোয়ারি। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পর স্থায়ী অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন রঞ্জিত কুমার দাস। বিধানসভা চত্বরে আনন্দের আবহ সৃষ্টি হয়। আমি আসাম বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া আল্লাহর নামে শপথ করিতেছি যে আমি বিধির দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও অনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌম ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যের ভার আমি গ্রহণ করিতে চলিতেছি তা বিশ্বস্তভাবে নির্বাহ করিব। আমি আমিনুল হক লস্কর আসাম বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া আল্লাহর নামে আল্লাহর নামে শপথ করিতেছি যে আমি বিধির দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি আমিনুল হক লস্কর ভারতের সার্বভৌম ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্য ভার আমি গ্রহণ করিতে চলিতেছি তা বিশ্বস্তভাবে নির্বাহ করিব। আমি শ্রী কমলাক্ষ দেবপুরকাস্ত আসাম বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি কমলাক্ষ দেবপুরকাস্ত ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্য ভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তা বিশ্বস্তভাবে নির্বাহ করিব। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আমি শ্রী বিজয় মালাকার আসাম বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব সংহতি রক্ষা করিয়া চলিব। যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা বিশ্বস্তভাবে নির্বাহ করিব। নমস্কার। আমি শ্রী কৃষ্ণেন্দু পাল আসাম বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধির দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস আমি ও আনুগত্য পোষণ করিব। পাল আমি ভারতের সার্বভৌমত্ব নির্বাচিত সংহতি রক্ষা করিয়া চলি ঈশ্বরের নামে যে আমি গ্রহণ করিতে চলিয়াছি প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি নির্বাহ করি প্রকৃত বিশ্বাস আমি ও আনুগত্য পোষণ করিব। পাল। अहम श्री राजदीप ग्वाला असम विधानसभाया सदस्य रूपेण निर्वाचितवत् ईश्वरस्य नमिनी शपथं कृत्वा वदामि यत् विधिना स्थापित भारतस्य संविधानं प्रति अहं प्रकृत विश्वासं निष्ठां च पोषयामि। अहं भारतस्य प्रभुताम् अखण्डतां च अक्षुण्णं रक्षिष्यामि तथा च अहं मम कर्तव्यं श्रद्धापूर्वकं निर्वहनं करिष्यामि। जय माँ कामाख्या, जय माँ काचागंती। मैं श्री कौशिक राय जो असम विधानसभा का सदस्य निर्वाचित हुआ हूँ, ईश्वर की शपथ लेता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूँगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूँगा तथा जिस पद को मैं ग्रहण करने वाला हूँ उसके कर्तव्यों का श्रद्धापूर्वक निर्वहन करूँगा। भारत माता की जय। আমি শ্রী কিশোরনাথ আসাম বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া
ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধির দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা বিশ্বস্তভাবে নির্বাহ করিব। अहम अमियकांति दासो यह विधानसभाया सदस्य निर्वाचित अस्मि ईश्वरस्य शपथं स्वीकरोमि यत् अहं विधि द्वारा स्थापितं भारतस्य संविधानं प्रति सत्यं श्रद्धां निष्ठां च रक्षिष्यामि। अहं भारतस्य प्रभुताम् अव्याहतं च अखण्डतां रक्षिष्यामि। यत् पदं अहं गृह्णामि तस्य कर्तव्यानि श्रद्धापूर्वकं निर्वाहं करिष्यामि। नमस्कार। মই আমিনুর রশিদ চৌধুরী অসম বিধানসভাৰ সদস্য নিৰ্বাচিত হোৱাত আল্লাহৰ নামত শপত খাই কওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপনা কৰা ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু নিষ্ঠা পোষণ কৰিম। মই ভাৰতৰ প্ৰভুত্ব আৰু অখণ্ডতা অক্ষুণ্ণ ৰাখিম আৰু মই গ্ৰহণ কৰিব ধৰা কর্তব্য শ্রদ্ধাপূর্বক নির্বাহ করিম। আমি ডক্টর রাজদীপ রয় আসাম বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও অনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিতেছি তা বিশ্বস্তভাবে নির্বাহ করিব। আমি জাকারিয়া আহমদ আসাম বিধানসভা সদস্য নির্বাচিত হইয়া আল্লাহর নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা বিশ্বস্তভাবে নির্বাহ করিব। अहम मिलनदासः विधानसभाया निर्वाचितः सदस्यः अस्मि। ईश्वरस्य नाम्नां शपथं स्वीकरोमि यत् अहं विधिना स्थापितं भारतस्य संविधानं प्रति सत्यां श्रद्धां निष्ठां च रक्षिष्यामि तथा यत् पदम् अहं गृह्णामि तस्य कर्तव्यानां श्रद्धापूर्वकं निर्वाहं करिष्यामि। भारत माता की जय। মই জুবেৰ ৰাণা মজুমদাৰ অসম বিধানসভা সদস্য নিৰ্বাচিত হোৱাত নিষ্ঠা সহকাৰে প্ৰতিজ্ঞা কৰোঁ যে বিধি দ্বাৰা স্থাপিত কৰা ভাৰত সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু নিষ্ঠা পোষণ কৰিম। মই ভাৰতৰ প্ৰভুত্ব আৰু অখণ্ডতা অক্ষুণ্ণ ৰাখিম আৰু মই গ্ৰহণ কৰিব ধৰা কৰ্তব্য শ্ৰদ্ধাপূৰ্বক নিৰ্বাহন কৰিম। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 35তম মৃত্যুবার্ষিকী গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করল করিমগঞ্জ জেলা কংগ্রেস পদাধিকারীরা। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 35তম মৃত্যুবার্ষিকীর গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করল করিমগঞ্জ জেলা কংগ্রেস পদাধিকারীরা। বৃহস্পতিবার ইন্দিরা ভবনে জেলা কংগ্রেস সভাপতি তাপসকান্তি পুরখাইসের নেতৃত্বে প্রয়াত নেতা রাজীব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাল্যদান করে তাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। 2 মিনিট নীরবতা পালন করে তার আত্মার শান্তি কামনা করেন উপস্থিত সকলে। স্মরণ সভায় বক্তারা বলেন, দেশের আধুনিকরণ, তথ্য প্রযুক্তির প্রসার এবং যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজীব গান্ধীর অবদান আজও দেশবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে। ভারতের উন্নয়নের পথে তার দূরদর্শিতা চিন্তা ভাবনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করেছিল।
কংগ্রেস কর্মীরা রাজীব গান্ধীর রাজনৈতিক জীবন, তার আদর্শ, দেশ গঠনে ভূমিকা এবং জাতির উদ্দেশ্যে তার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। বক্তারা আরও বলেন, দেশের ঐক্য, সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় রাজীব গান্ধীর আদর্শ আগামী প্রজন্মের কাছেও অনুপ্রেরণা হয়ে থাকবে। গ্রামের যে যারা জনসংখ্যা ছিলেন, গ্রামের ছাত্র মেধাবী যারা ছাত্র ছিলেন, তাদের পড়াশোনা করার খরচ বার দাবি করতে পারে না, সে উদ্দেশ্যে সেই চিন্তা রেখে এই ভারতবর্ষে একটি নবোদয় বিদ্যালয়ের ব্যবস্থা করেন এবং সেটা আইন প্রয়োগ করে প্রত্যেকটা জেলায় একটা নবোদয় বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এইভাবে রাজীব গান্ধীর অনেক আমরা যদি রাজীব গান্ধীকে দেখি, রাজীব গান্ধীর যে মানে দূরদৃষ্টিটা আজকে ভারতবর্ষের পরবর্তী ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর 35তম মৃত্যুবার্ষিকী, সে উপলক্ষে আমরা শ্রদ্ধার সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জানেন যে রাজীব গান্ধী এমন এক ব্যক্তিত্ব ছিলেন যে তিনি আধুনিক ভারতের স্বপ্নদ্রষ্টা ছিলেন। যত প্রযুক্তি তিনি ওনার সময় হয়েছিল, কম্পিউটার থেকে ধরে আজকে যে ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ, সেই ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ রাজীব গান্ধী সৃষ্টি করেছিলেন। তারপর 1991 সনের আজকের এই দিনটিতে 21শে মে উনি একটি জনসভায় পেরমপুরে ওনাকে মানব বোমা দিয়ে হত্যা করা হয়েছিল। তাই আজকে আমরা করিমগঞ্জ জেলা কংগ্রেস, যুব কংগ্রেস, এনএসওয়াই, মহিলা কংগ্রেস, সর্ব কংগ্রেস, সবাই সেবাদল সবাই একত্রিত হয়ে প্রত্যেক বৎসরের মতো আজকে আমরা এটা পালন করলাম এবং আমি শ্রদ্ধার সঙ্গে রাজীব গান্ধীকে স্মরণ করছি। কেন্দ্র সরকারের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার রাজপথে নামলেন এসইউসিআই কমিউনিস্ট পার্টি। পেট্রোল, ডিজেল, রন্ধন গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ক্রমাগত মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন দলের কর্মী সমর্থকরা। কেন্দ্র সরকারের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার রাজপথে নামলেন এসইউসিআই কমিউনিস্ট পার্টি। পেট্রোল, ডিজেল, রন্ধন গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ক্রমাগত মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন দলের কর্মী সমর্থকরা। শ্রীভূমি শহরের সন্তরবাজার সংলগ্ন এলাকায় হাতে প্লেকার্ড নিয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দেন তারা। বিক্ষোভে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের অভিযোগ, হঠাৎ করে লাগামহীন মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলো চরম সমস্যার সম্মুখীন হচ্ছে। তারা এও বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই অবিলম্বে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসইউসিআই নেতারা কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন এবং সাধারণ মানুষের স্বার্থে দ্রুত দাম কমানোর আহ্বান জানান। পাশাপাশি সরকারের মূল্যবৃদ্ধির নীতির বিরুদ্ধে ধিক্কারও জানান দলের কর্মীরা। রন্ধন গ্যাসের মূল্য বৃদ্ধি হচ্ছে কেন? কেন্দ্রীয় সরকার জবাব চাই, জবাব দাও। রন্ধন গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি মানছি না, মানবো না, মানছি না, মানবো না। পেট্রোল এবং ডিজেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি কার স্বার্থে? কেন্দ্রীয় এবং রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। আওয়াজ
জিন্দাবাদ এসইউসিআই কমিউনিটি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। যে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি করেছে, অর্থাৎ পেট্রোল, ডিজেল, রন্ধন গ্যাস, এমনকি দুধ, এছাড়াও সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী এক এক করে চূড়ান্ত বৃদ্ধি চলছে। বন্ধুগণ, আমাদের এই দেশে যে পেট্রোলজাত দ্রব্য সামগ্রী যেভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে, আমরা আজকের অবস্থায় আমরা দেখেছি যে আন্তর্জাতিক বাজারে সেটা 64 টাকা হয় পেট্রোলের দাম। সেই জায়গায় আমাদের দেশে যদি আরো 10 টাকাও আমরা যুক্ত করি, যে আনা নেওয়া সমস্ত বিষয় পরিবহন মিলিয়ে আরো যদি 10 টাকা লাগে না, সেই 10 টাকাও যুক্ত করি যদি, তাহলে 74 টাকা হয়। সেই জায়গায় পেট্রোলের দাম আমাদের এখানে 103 টাকা, 106 টাকা এরকম অবস্থা চলে গেছে এবং ইতিমধ্যে আরো বাড়তে চলেছে। একটা অজুহাত দেখিয়ে এই দামগুলো বৃদ্ধি হচ্ছে। আপনারা জানেন, রাশিয়ার থেকে কম টাকায় এই আমাদের পেট্রোল আনা হতো, সেই জায়গায় আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমেরিকান যে প্রেসিডেন্ট ট্রাম্প সাহেবের সাথে আত্মসমর্পণ করে তিনি যে ডাইরেকশন দিয়েছেন যে রাশিয়ার থেকে পেট্রোল নিতে পারবে না, সেই জায়গায় মাথা নত করে পেট্রোল নিচ্ছে না। রাশিয়ার থেকে আনলে আমাদের এখানে অনেক কম হয়, কিন্তু আজকে সেই জায়গাটা পরিবর্তন করেছে এবং রাশিয়ার এই ট্রাম্পের সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছে, সেই বাণিজ্য চুক্তির মাধ্যমেও মারাত্মক অবস্থা আমাদের হতে যাচ্ছে এবং ইতিমধ্যেই হয়েছে। এবং আমাদের যে এই শস্যর তেল বা এই যে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন। চিকিৎসা ক্ষেত্রে আনন্দ সংবাদ। এখন থেকে আপনার ত্বক, চুল, নখ, অ্যালার্জি তথা বার্ধক্যজনিত সমস্যা নিয়ে বড় ধরনের চিন্তা করতে হবে না। আপনার সমস্যা অচিরে সমাধান করতে আপনাদের শহরে ভালো চিকিৎসক নিয়ে এলো ইলাজ পলিক্লিনিক, মাইজডি সেটেলমেন্ট রোড। যোগাযোগ নম্বর 9395881227। এখানে ওই সব রোগের রোগীদের উন্নত ধরনের চিকিৎসা করছেন ডক্টর সন্দীপ রায়, MBBS MD। ত্বক, চুল, নখ, অ্যালার্জি ও বার্ধক্যজনিত রোগে যারা ভুগছেন তাদের অতি যত্ন সহকারে চিকিৎসা করেন চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর সন্দীপ রায়। সপ্তাহে প্রতি মঙ্গলবার সকাল 11টায় রোগী দেখেন তিনি। এছাড়াও রোগীদের বিভিন্ন রোগ নিয়ে পরামর্শ দিয়ে থাকেন তিনি। প্রতি মঙ্গলবার সকাল 11টায় চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের সুযোগ রয়েছে রোগীদের। যোগাযোগ নম্বর 8876223344 এবং 9395881227। তাই হেলায় সুযোগ না হারিয়ে অচিরে ওই নাম্বারে যোগাযোগ করুন। রোগীদের নিরাময় আমাদের তৃপ্তি। হয়তো আপনি শহরের বা বাইরে থেকে এসেছেন উন্নত মানের চিকিৎসক দ্বারা চিকিৎসা করতে, এদিকে ওদিকে ঘুরছেন কিন্তু তেমনটা সফল হচ্ছেন না। এখন আপনার চিন্তার অবসান ঘটতে চলেছে। শহরে বিভিন্ন রোগের চিকিৎসকের হাট বসিয়ে দিয়েছেন তপতি মেডিকেল, সুভাষনগর রোড, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9864340766। এখানে বিশেষভাবে চিকিৎসক দুজনের সান্নিধ্য পাচ্ছেন, যারা হলেন পূজা দাস, MBBS MD, স্বর্ণপদক প্রাপ্ত, শিশু রোগ বিশেষজ্ঞ, শিলচর মেডিকেল কলেজ।
রোগী দেখার সময় প্রতিদিন সকাল 9টা থেকে ডক্টর মনি দেব, MBBS, MS, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, শিলচর মেডিকেল কলেজের দক্ষ চিকিৎসক। রোগী দেখার সময় মঙ্গলবার ও শনিবার বিকেল 3টায়। এছাড়াও ডক্টর জহরুল ইসলাম, MBBS, MS, সহকারী অধ্যক্ষ, শিলচর মেডিকেল কলেজ। অস্থি, হাড়, নার্ভ রোগ বিশেষজ্ঞ ডক্টর শাহনওয়াজ গুলজার তাপাদার, MBBS, MD, চর্মরোগ বিশেষজ্ঞ। রোগী দেখার সময় মঙ্গলবার ও শনিবার দুপুর 3টায়। ডক্টর দেবারুণ চৌধুরী, MD, কিডনি বিশেষজ্ঞ। তাই চিকিৎসক দ্বারা উন্নত ধরনের চিকিৎসা করতে অগ্রিম বুকিং করুন নিচে দেওয়া নাম্বারে। রোগীদের নিরাময় আমাদের উত্তম সেবা। শোচনীয় অবস্থায় পরিণত হয়েছে ফকিরাবাজার সুতারকান্দি গড় কাপ্তানি সড়ক। বিশেষ করে ফকিরাবাজার এলাকায় রাস্তার বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। শোচনীয় অবস্থায় পরিণত হয়েছে ফকিরাবাজার সুতারকান্দি গড় কাপ্তানি সড়ক। বিশেষ করে ফকিরাবাজার এলাকায় রাস্তার বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ফলে প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ছোট গাড়ি থেকে শুরু করে পণ্যবাহী যানবাহন ও বাইক চালকদের পড়তে হচ্ছে অন্তহীন সমস্যা। বর্ষাকালে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করছে। সামান্য বৃষ্টিতেই গর্তগুলো পানিতে ভরে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায় কয়েক গুণ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার এই বেহাল অবস্থা চললেও এখনো পর্যন্ত স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ চোখে পড়েনি। এ যেন নতুন কোনো সমস্যা নয়, বছরের পর বছর একই জায়গায় গর্ত তৈরি হচ্ছে, আর সাময়িক মেরামতের পর আবারও আগের অবস্থায় ফিরে যাচ্ছে পথটি। অথচ এই সড়ক দিয়েই প্রতিদিন যাতায়াত করেন হাজার হাজার মানুষ। দ্রুত রাস্তা সংস্কারের দাবি তুলেছেন এলাকাবাসী। আছে পাব্লিকৰ মানে মই কৈ আছোঁ যে যিমান সোনকালে পাৰে ৰাস্তাটো যদি মেৰামতি হয় তাহলে এই এলেকাৰ যিমান মানুহ আছে তাৰ ভাল হ'ব। আৰু এই ৰাস্তা দিতো ইমান গাড়ী যাই থাকে, যাৰ কাৰণত মানে চবৰ অসুবিধা হৈ আছে। সৰু সৰু গাড়ীবিলাকৰ নিচ লাগি একদম বেয়া হৈ গৈছে। যেনেকৈ মোৰ গাড়ীটো দেখক আপুনি কেনেকুৱা লাগি গৈছে। ৰাস্তাটো মই ৰিকুৱেষ্ট কৰিম চৰকাৰত যে ৰাস্তাটো যিমান পাৰে PWD ইঞ্জিনিয়াৰক রিকোয়েস্ট করেছি যিমান সোনকালে পারে রাস্তাটো মেরামত করলে ভালো হবে। এমন অসুবিধা হচ্ছে বাচ্চাদেরকে স্কুলি ছাত্রদেরকে নিয়ে যাওয়ার সময় আমরা প্রাণের ঝুঁকি নিয়ে যাই। আর এত বড় বড় গর্ত দেখতে পাচ্ছে, এই গর্ত নিয়ে আমাদের মানে জনজীবনটা অনেক বেহাল হয়ে পড়ছে। কারো কোনো বুক রেপ নাই এই আমাদের রাস্তা নিয়ে। হাজার হাজার গাড়ি চলাফেরা করে এই রাস্তা দিয়ে। সরকারের কোনো পদাধিকারী কোনো ইয়ে নেই। শ্রীভূমি শহরের সন্তরবাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও শাকসবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির খবর ছড়িয়ে পড়তে তৎপর হয়ে ওঠে শ্রীভূমি জেলা প্রশাসন। শ্রীভূমি শহরের সন্তরবাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও শাকসবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির খবর ছড়িয়ে পড়তেই তৎপর হয়ে ওঠে শ্রীভূমি জেলা প্রশাসন। সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে আজ শহরের সন্তরবাজারে অভিযান চালান জেলা প্রশাসনের উচ্চ পদস্থ কর্তৃপক্ষ। অভিযান চলাকালীন বাজারের বিভিন্ন দোকানে গিয়ে মূল্য তালিকা খতিয়ে দেখা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয় যাতে কেউ অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিংবা শাকসবজি বিক্রি করতে না পারে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা সাধারণ মানুষকে হয়রানি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, বর্তমানে শ্রীভূমিতে অত্যাবশ্যকীয় সামগ্রী ও শাকসবজির পর্যাপ্ত মজুদ রয়েছে, তাই সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বাজার পরিস্থিতির উপর প্রশাসনের করা নজরদারি অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
এদিকে প্রশাসনের এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। তাদের দাবি, নিয়মিত এমন অভিযান চালানো হলে বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি অনেকটাই নিয়ন্ত্রণ থাকবে। একটু বেসিক্যালি আমি রেট কৰা নাই, আমি একটু মার্কেট ভিজিটে কৰিছোঁ আমি সো দ্যাট মানে আমাৰ এডমিনিষ্ট্ৰেশ্যন এটা প্ৰেজেন্স থাকে মাৰ্কেটত। এটা ডিষ্ট্ৰিক্ট লেভেল টাস্ক ফ'ৰ্চ গঠন কৰা হৈছে বাই দি ৰেসপেক্টেড ডিসি স্যার, এণ্ড অন টপ অফ দ্যাট আমি সাৰ্কেল লেভেল টাস্ক ফ'ৰ্চো আমি গঠন কৰিছোঁ। আজি আমাৰ প্ৰথম ভিজিট আমাৰ, এণ্ড উই আৰ ট্ৰাইং কি আমাৰ যিমানখিনি আমাৰ মাৰ্কেট মানে যিমানখিনি মাৰ্কেট প্লেচেছ আছে যাতে মাৰ্কেট ডিচিপ্লিনখিনি মেইনটেইন হয়, মানুহৰ মাজত যাতে কোনো ৰকমৰ মানে হাই হিষ্ট্ৰি ক্ৰিয়েট নকৰে। পিপল আৰ আমাৰ ইয়াতে যিমানখিনি আমাৰ মাৰ্কেট ডিচিপ্লিনৰ অন্তৰ্গত আমাৰ ফৰ এক্সাম্পল এটা বৰ্ড মানে সদায় এটা বৰ্ড এটা ডিছপ্লে কৰিব লাগে য'ত মানে এচেঞ্চিয়েল কমোডিটিজৰ প্ৰাইচ ডেইলি ৱেট বেচিছত যাতে মেনশ্যন কৰা হয়। আৰু আমি যাতে আৰ্টিফিচিয়েল ক্ৰাইচিছ এইটো এনেকুৱা চিটুৱেশ্যনত কোনোবা মানে এডভান্টেজ লৈ পেলাই এটা আৰ্টিফিচিয়েল ক্ৰাইচিছ ক্ৰিয়েট নকৰে, সেইকাৰণে উই আৰ অন ফিল্ড এণ্ড এইটো ৰেগুলাৰ ভিজিট হৈ থাকিব চ' ডেট মাৰ্কেটত আপোনাৰ একো তেনেকুৱা একো প্ৰব্লেম নহয়। এণ্ড ফৰ দ্য টাইমিং আমাৰ ডিষ্ট্ৰিক্টত এনেকুৱা একো ইছ্যুজ নাই, ত' আমাৰ উই হেভ এনাফ বাফাৰ ষ্টক, আৰু লগতে আমাৰ প্ৰাইচেছৰ যোনটো আছে এইটো একচেপ্টেবল ৰেঞ্জতে আছে। ফাৰ্ষ্ট আমি প্ৰথমবাৰ যিহেতু আহিছোঁ আমি চ' আমি প্ৰথমবাৰত আমি এটা ৱাৰ্ণিং দি গৈছোঁ যে ইট শ্বুড বি ডিছপ্লেড প্ৰপাৰলি চ' ডেট মানে যেতিয়া মানে এজন মানে গ্ৰাহক আহে সি আহি ধুনীয়াকৈ বস্তুবিলাক দেখা পায় যে কিমান ৰেট হৈছে কিমান নাই, এণ্ড বেজ অন ডেট যাতে এটা মানে মানুহৰ মাজত যাতে মিছলিড নকৰে। কিবা কিছুমান ৰিটেইল শ্বপত মই দেখিছোঁ যে সিহঁতে মানে ৰেটখিনি ভালকৈ নকয়, আৰু আমি এইটো এনশ্যোৰ কৰিছোঁ যাতে হ'লচেলৰ পৰা যেতিয়া লয় সিহঁতে প্ৰপাৰ ৰিচিপ্ট এটা মেইনটেইন কৰে। চ' এইবিলাক যোনবোৰ মাৰ্কেট ডিচিপ্লিন আছে সেইটো যাতে আমি এনশ্যোৰ কৰিব বিচাৰি আছোঁ, এণ্ড উই আৰ প্ৰিটি হোপফুল যে উইথ ৰেগুলাৰ ফিল্ড ভিজিট লাইক দিছ এনেকুৱা বস্তু আপোনালোকে আগলৈ দেখা পাব। পাঁচগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে রণজিৎ দাসের 10 লক্ষ টাকার সোনা গয়না ও ঘরের সমস্ত সামগ্রী পুড়ে ছাই। পাঁচগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে রণজিৎ দাসের 10 লক্ষ টাকার সোনা গয়না ও ঘরের সমস্ত সামগ্রী পুড়ে ছাই। মুহূর্তের মধ্যে ভস্মীভূত সম্পূর্ণ বসত ঘর। সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন রণজিৎ দাস। সংকীর্ণ রাস্তার কারণে ঘটনাস্থলে পৌঁছতে ব্যাপক সমস্যায় দমকল বাহিনী। বৃহস্পতিবার দুপুরে কাছাড় জেলার কাছেগোড়া সমষ্টির অন্তর্গত পাঁচগ্রাম শিবের চর বালিরবন্ধ কলোনিতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সমগ্র এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। ভয়ঙ্কর এই আগুনের মুহূর্তেই মধ্যেই সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় স্থানীয় বাসিন্দা রণজিৎ দাসের বসত ঘর। পাশাপাশি প্রতিবেশী প্রদেশ দাসের ঘরেও অর্ধেক অংশ আগুনে ভস্মীভূত হয়। অগ্নিকাণ্ডের সময় পরিবারগুলোর সদস্যদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেন। জানা গেছে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে রণজিৎ দাসের প্রায় 10 লক্ষ টাকার সোনা গয়না সহ নগদ অর্থ, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র, কাপড় চোপড় সহ ঘরের সমস্ত মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে পরিবারের সদস্যরা ঘর থেকে কোনো কিছুই বের করে আনতে পারেননি। এক মুহূর্তের মধ্যেই সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন রণজিৎ দাসের পরিবার। ঘটনার পর কান্নাজড়িত কণ্ঠে রণজিৎ দাস জানান, আমি জীবনে যা কিছু উপার্জন করেছি সব এই ঘরেই ছিল। প্রয়োজনীয় কাগজপত্র সব আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। এখন আমাদের থাকার কোনো জায়গা নেই। চোখের সামনে সব শেষ হয়ে গেল, কিছুই বাঁচাতে পারলাম না। ঘটনার খবর পেয়ে দ্রুত বদরপুর থেকে ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এই উদ্দেশ্যে রওনা দেন। তবে গ্রামের রাস্তা অত্যন্ত সরু ও সংকীর্ণ হওয়ায় দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছতে ব্যাপক সমস্যার সম্মুখীন হয়।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার সমস্যার কারণেই আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পায়। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দীর্ঘ চেষ্টার পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এদিকে প্রতিবেশী প্রদেশ দাসের ঘরে অর্ধেক অংশে আগুনে পুড়ে যায়। তিনিও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানা গেছে। আগুন লাগার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিট কিংবা অন্য কোনো কারণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে 5 গ্রাম পুলিশ। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে দ্রুত আর্থিক সাহায্য, ত্রাণ সামগ্রী ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। আগুন লেগেছিল, আমাদের বদরপুর ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসকে ওরা ফোন দিয়েছে এবং বদরপুর ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের টিম এসেছে। কিন্তু দুঃখের বিষয়, এই গ্রামের ভিতরে আমরা গাড়ি নিয়ে ঢুকতে পারিনি, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের গাড়ি। তারপরে আমরা আমাদের যে পেট্রোল পাম্পটা রয়েছে, পাম্পটা ওখানে বসিয়ে গ্রামের মানুষের সহযোগিতায় আগুনটা নিভানো গিয়েছে। একটা ঘর কিন্তু আমরা বোঝাতে পারিনি, পাঁচ বেডের ছিল, টিনের ছিল, সঙ্গে যে কটা ঘর ছিল ওইগুলো বেশি, কিন্তু 2টা ঘর, একটা পার্সিয়ালি ড্যামেজ হয়েছে, একটা ফুললি ড্যামেজ হয়েছে। নগদ টাকাও জ্বলেছে। আর সঙ্গে ওখানে নগদ টাকা 1.5 লাখ টাকার মতো উদ্ধার হয়েছে। তো মালিক বলছেন এই 3.5 লক্ষ টাকা। আমরা যেটা দেখেছি বা আমরা যেটা পেয়েছি সেটা হলো 1.5 লাখ টাকা ক্যাশ টাকা ওটা জ্বলেছে এবং উদ্ধার হয়েছে। কিন্তু ওটা চলবে নাকি, ব্যাংকে জমা দিতে হবে, ওদেরকে আমরা বলে দিয়েছি রিপোর্ট নিয়ে ব্যাংকে যাওয়ার জন্য। সেখানে হলো ওর ঘরের সম্পূর্ণ আসবাবপত্র যা ছিল, ঘরটা বন্ধ ছিল তাই জ্বলে গিয়েছে, নাহলে গ্রামের মানুষ কিছুটা হলেও উদ্ধার করতে পারতো। কিন্তু কিনারে যে বাসাগুলো, ঘরগুলো ছিল, গ্রামের মানুষের সবাইকে আমি ধন্যবাদ জানাই। রাস্তা ছোটো, তথাপিও ওরা যে নিজের সাহস দেখিয়ে ওরা বাকি ঘরগুলা বা যারা ঘরের মধ্যে মানুষ ছিলেন ওদেরকে সাহায্য সহযোগিতা করে ওদের সম্পত্তিতে রক্ষা করেছেন, তাই ওদেরকে সবাইকে আমরা ধন্যবাদ। তো প্রাথমিক অনুমান কীভাবে? প্রাথমিক অনুমান আমরা যেটা দেখেছি ওটা থেকে আমরা অনুমান করছি, আমরা ওখান থেকে একটা এলপিজি গ্যাস সিলিন্ডার বের করেছি, সম্ভবত এলপিজি গ্যাস সিলিন্ডার থেকেই হতে পারে, সেটাই আমাদের প্রাথমিক ধারণা। এবং আমাদের কাটিগোড়ার ওসি স্যারও এসেছেন এবং পাঁচগ্রামের ওসি স্যারও এসেছেন, ওনারা তদন্ত করছেন, ফাইনাল রিপোর্টের তদন্তে এসে যাবে। আমরা তো ঘরতে বাড়াইছি, সিলাসিলি শুনি আর দেখছি আগুন উপরে, একদম উপরে, বহুত উপরে আগুন। তারপর তো আমরা গ্রামের মানুষ আর আইসি আয়া জল দিয়া মানে আমরা ইয়ে করছি। মানে আপনার পাশের বাসা? হ্যাঁ। কেমন লোসকান হইব? লোসকান তো মালিকে কইতে হবে, ঘরের রুম আছে। ফায়ার ব্রিগেড আইসি, সঙ্গে সঙ্গে ফোন করা হয়েছে? কোন সময় ফোন করা হয়েছে আমি তো বুঝতে পারিনি। হ্যাঁ, ফোনটা কোন সময় করা হয়েছে? ফায়ার ব্রিগেড ঘরে আগুন লেগেছে, তো আমি সঙ্গে সঙ্গে খাটিগড়া ফায়ার ব্রিগেড আর বদরপুর ফায়ার ব্রিগেডে ইনফর্ম করি। তো ওনারা তৎক্ষণাৎ এসে আগুন নিভাতে সক্ষম হয়েছেন। সঙ্গে আমাদের খাটিগড়া প্রশাসনও এখানে এসেছেন, আমি সার্কেল অফিসারের সাথে যোগাযোগ হয়েছে, উনিও আসছেন। উনি আশ্বাস দিয়েছেন যে ক্ষয়ক্ষতি হয়েছে সরকারি তরফ থেকে যা সম্ভব। স্কাই 18 বাংলা নিউজ আজ এ পর্যন্তই। নমস্কার।